নেপালে আজকে আমাদের তৃতীয় দিন। গতকাল আমরা এই হোটেলেই ছিলাম। সাত সকালে ঘুম থেকে উঠেই সকালের নিস্তব্ধতার সৌন্দর্যকেই উপভোগ করছি। গুড মর্নিং। ঘড়িতে সময় সকাল 6টা 10। তো সূর্য কিছুটাও শুকিয়ে দিয়েছে। তো আমরা এখন চেষ্টা করব যে সারাঙ্গর ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এই দিক সিঁড়ি আছে, একটা শর্টকাট ওই দিক দিয়ে যেতে হয়। তো এই সিঁড়ি থাকার এই হোটেলের লোকেশনটা একটু অড জায়গায় পড়ে যাবে, যে দেখেন এইরকম সিঁড়ি। সো লাগেজ যদি বেশি হয় টানা হেঁচড়া করতে কিন্তু বেশ ভালোই ঝামেলা হবে। সো যদি এক রাতের জন্য স্টে আসেন এখানে, তাহলে চেষ্টা করবেন যে একটা লাগেজ নিয়ে আসার জন্য, ছোটখাটো লাগেজ, জাস্ট নাইটের জন্য যা যা প্রয়োজন হয়। বাকিগুলো আপনি গাড়িতে অথবা আরেক হোটেলেও ড্রপ অফ করে রাখতে পারেন। তো এই রাস্তায় চলে আসছি। এই রাস্তা থেকে এই সিঁড়ি দিয়ে সারাঙ্কোট যেতে হবে ভিউ পয়েন্টে। মাঝে মাঝে দম নিয়ে উপরে উঠলো, 15-20 মিনিটের মতো লাগবে। উপরে উঠতেই চোখে পড়বে এই একটা মন্দির। মন্দিরের ঠিক বাম পাশ থেকেই একটা রাস্তা চলে গিয়েছে হেলিপ্যাড বরাবর। এখানেই দেখা যাচ্ছে অন্নপূর্ণা হিমালয়ান রেঞ্জের মাউন্টেনের পিকগুলো। যেতে যেতে এখানে একটা হেলিপ্যাডের মতো স্পেস পাবেন। এখান থেকে ছবি আরো ভালো তুলতে পারবেন। আসার উদ্দেশ্য হচ্ছে আকাশটা একটু পরিষ্কার থাকে। দুপুরে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে মাচাপুছরে ফিশটেল এই পাহাড়টাকে বলে। আর ওভারঅল বাকি যা কিছু দেখা যাচ্ছে মোটামুটি সবকিছুই অন্নপূর্ণা হিমালয় রেঞ্জের অংশ এগুলো সব। আর নিচে ভ্যালি দেখা যাচ্ছে। আমাদের মুস্তাং যাওয়ার রাস্তাটাও অলমোস্ট এই নিচ দিয়ে আর কি, নিচ দিয়ে গিয়ে এই পাহাড় ক্রস করে ওই পাশে যেতে হয় আর কি। এই অন্নপূর্ণা রেঞ্জ পার হয়ে আপনাদের জমসম অথবা মুক্তিনাথ মুসলাং। যদি বেস্ট ভিউ পেতে চান তাহলে তো একেবারে এই যে টাওয়ারের উপর আর একটু কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর কি। আপনি যদি টেম্পল দিয়ে আসেন, তো টেম্পল দিয়ে আসতে গেলে আপনারা এই টাওয়ার ভিউটা পাবেন। সো এটাও একটা ভালো ভিউ দেয়, বাট সামহাও আমার কাছে মনে হয়েছে যে আসলে এই হেলিপ্যাডের এই স্পেসের ভিউটাতে খুব ভালো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সো ঠিক এই স্পটে দাঁড়িয়ে আপনারা পোর্ট্রেট মুডে 2x অথবা 5x মুডে যদি ছবি তোলেন, অসাধারণ কিছু স্ন্যাপের আপনারা পেয়ে যাবেন এই জায়গাটাতে। সারাঙ্কোট দেখা শেষ করে মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। এটা হচ্ছে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া ট্রেকিং পারমিট। সো এখানে এই ট্রেকিং পারমিটের জন্য আপনার পাসপোর্ট ডিটেলস আর একটা হার্ড কপি ছবি লাগবে। সো এটা করতে আনুমানিক 1000 নেপালি রুপি অথবা $8 খরচ হয় আর কি। সো আমাদের দুজনের জন্য দুটা ট্রেকিং পারমিট এখানে আছে আর কি। সো এটা না ট্রেকিং পারমিট, এটা তো কনজারভেশন এরিয়া যাওয়ার জন্য। আপনি ট্রেকিং এ যান অথবা আপনি মুস্তাং এর দিকে যান, সেখানেও এটা অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার মধ্যে পড়েছে। ইউজুয়ালি আপনারা যদি কোনো অপারেটর দিয়ে আসেন, এজেন্সিরাই আসলে এগুলা করে দিবে আর কি ওভার দ্য নাইট। আর আপনি যদি নিজে আসেন, এগুলো আপনাকে কাঠমান্ডু থেকে এগুলা করা লাগবে। ইউজুয়ালি এটা একদিনের ব্যাপার, ইউজুয়ালি ভেরি ইজি প্রসিডিউর, কিন্তু এগুলোর জন্য হার্ড কপি রাখার প্রয়োজন হয়। তো এটা অবশ্যই সাথে রাখতে হবে, কারণ আমাদেরকে অন দ্য ওয়েতে আমাদের চেক পোস্টে এগুলো দিতে হবে। আর বাচ্চাদের জন্য এটা কমপ্লিটলি ফ্রি। সারাঙ্কোট থেকে যে ভিউটা পাওয়া যায়, এটা হোটেল থেকেও মোটামুটি পাওয়া যায়। এই যে এখানে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, একদম অন্নপূর্ণা হিমালয়ান রেঞ্জ। তবে হোটেলের ব্যালকনি থেকে সকালবেলা ফেওয়া লেকের দৃশ্য সত্যিই চমৎকার। এটাকে সান্ডা ভেবে কেউ কফিলের ছেলের জন্য আবার নিয়ে যায় না। এখন ঘড়িতে সময় 8:15 বাজে। মায়ামিন দোলনায় দুলছে, আমরা ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। তো এইখানে নেপালের একটা খুব ভালো জিনিস খেয়াল করবেন, এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে খুবই সুন্দর কালারের রং বেরঙের ফুলের সমাহার আছে। তো এগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। ওরা জাতিগতভাবে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারাও আসলে চেষ্টা করবেন যতটুকু সম্ভব ময়লা আবর্জনা ডাস্টবিনে রাখা যায় পরিবেশ রক্ষার জন্য। হোটেলের ডাইনিং স্পেসটির পরিবেশটিও বেশ চমৎকার। আমরা ঝটপট ব্রেকফাস্ট সেরে ফেলছি।
এখান থেকে আমাদের তেল নিতে হবে। বেনিতেই হচ্ছে ফুয়েলের লাস্ট পাম্প। তো এইখানে যারা যারা এই যে রোড ট্রিপে আসে, মোটর বাইক ট্রিপে আসে, ভেহিকেল যারা আছে সবাই মোটামুটি ফুল ট্যাঙ্ক এখানেই ভরে নিয়ে যায়। সবুজ পাহাড় আর নদীর কলকল ধ্বনিতে মুখরিত এই কালীকান্দাকি রিসোর্টেই আমরা দুপুরে লাঞ্চের জন্য থেমেছি। অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, আসালা থালি। আসালা মাছ নেপালের একটি স্পেশাল মাছ। এটি ঠান্ডা ও প্রবাহমান জলেই একে পাওয়া যায়, তাই একে চাষ করা যায় না। এর টেস্ট অনেকটা মুন্সিগঞ্জের শিলং মাছের মতো। ড্রিঙ্কস সহ আমাদের বিল এসেছিল প্রায় 1700 রুপি। ধীরে ধীরে উচ্চতা বাড়ার সাথে সাথে গাছপালাও পরিবর্তিত হতে শুরু করে। বাতাস শীতল ও শুষ্ক হতে থাকে, ঘন নাতিশীতোষ্ণ বন হালকা হয়ে আসে এবং সেখানে ওক ও পাইন গাছ প্রধান হয়ে ওঠে। পাহাড়গুলো ক্রমশ খাড়া ও বন্ধুর হতে থাকে। অন্নপূর্ণা ও ধলাগিরি পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর ল্যান্ডস্লাইড বা ভূমিধসের প্রবণতা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। যতই সামনে যাচ্ছি দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। সবুজ ধীরে ধীরে কমতে শুরু করেছে, তার জায়গায় রুক্ষ পাথরে ভূমি দেখা যাচ্ছে। পাহাড়ের ঢালগুলো ন্যাড়া ও অনুর্বর হয়ে যায়, যা বাদামি, ধূসর ও গেরুয়া রঙে রাঙানো। কালীকান্দাকি নদীর নিচে তার শক্তিশালী পথ তৈরি করে, যা দুপাশে উঁচু খাড়া খাড়া পাহাড়। এর মাঝখান দিয়ে প্রবল জোরে বাতাস আসে, তার সাথে উড়ে আসে উঁচু মরুভূমির ধুলোবালি। এক কথায় সে এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। বাজে দুপুর 1:30। তো আমরা তাতো পানিতে আছি আর কি। তো এই এরিয়াটাতে প্রচুর ন্যাচারাল হট স্প্রিং পাওয়া যায়। তো যারা ট্রেকিং করে তাদের মোটামুটি এটা খুব একটা পছন্দের জায়গা। তো যেহেতু হট স্প্রিং আছে ন্যাচারাল, সো এটা আসলে বডির জন্য অনেক সুদিং আর কি। এছাড়াও ট্রেকিং ছাড়াও অনেকে এখানে আসেন বিকজ এখানে ন্যাচারাল যেহেতু হট স্প্রিং, এখানে অনেক মিনারেলস থাকে। তো এগুলো ধারণা করা হয় এগুলো অনেক স্কিন কন্ডিশনস এর জন্য রেমেডি হিসেবেও ভালো কাজ করে। সো জায়গাটার নাম হচ্ছে তাতোপানে। আমরা চলে এসেছি একটা ওয়াটারফলের সামনে, রূপসে ওয়াটারফল। এটা খুবই একটা আইকনিক ওয়াটারফল। মোটামুটি এই রুটে যতজনের ইউটিউব ভিডিও আমরা দেখেছি বা যারা যারা এসেছে সবাই মোটামুটি এটার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছে। অসাধারণ সুন্দর, দেখতে পাচ্ছেন প্রচুর উঁচু ঝর্ণা, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে।
সব নিয়ে ঠান্ডা বাতাস নিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। চমৎকার, অ্যাবসলিউটলি ম্যাগনিফিসেন্ট। জনতা দেখতে পাচ্ছেন একদম ওয়াটারফলের উপরে চলে গেছে। অনেক সাহসিকতার কাজ, অনেক পিছলার কাজ। আমাকে লাখ টাকা দিলেও আমি এই কাজ তো করতে যেতাম না। It's a beautiful day. Ha ha ha. It's a beautiful day. La la la. It's a beautiful day. ওই দেখো কত নিচে, একদম নিচে, কিচ্ছু এত নিচে যে এটাই হচ্ছে একটা বিখ্যাত গর্জ, যে একদম নিচ পর্যন্ত যত দেখা যায়। এটা তো অনেক নিচে। সো ভেরি ডেঞ্জারাস বাট স্টিল ভেরি থ্রিলিং। সো এই হ্যাঙ্গিং ব্রিজের মাঝখানে একদম দাঁড়িয়ে আছি, বলতে গেলে কাঁপছে, খুবই কাঁপাকাঁপি হয়, বাট স্টিল ওয়ার্থ দ্য ভিউ বলতে গেলে। আপনারা কারে করে জিপে করে আসলে ওখানে একটু স্টপেজ দেওয়ার চেষ্টা করবেন। দিস লুকস ফ্যান্টাস্টিক, ইট লুকস রিয়েলি রিয়েলি ফ্যাবুলাস। সি দ্য গর্জিয়াস ভিউ। আপনাদের যে ট্রেকিং পারমিটটা আছে, পারমিটটা এখানে চেক করতে হবে। তো একটা পোর্শন ওরা রেখে দিয়ে আরেকটা পোর্শন আমাদেরকে দিয়ে দিবে। সামনে চেক পোস্টে এটা কাজে লাগবে। ওই দেখি মাউন্টেন, ওই দেখো। I'm in mountain. सिर्फ रॉक होता है घास। ঘড়িতে বাজে এখন 3:30। আমরা মুস্তাংয়ের কাছাকাছি চলে এসেছি। একদম সামনাসামনি রকি পাহাড়, উপরে স্নোফল, বিশাল একদম রক পাহাড়, মানে মাটি না, একদম পাথর যাকে বলে। Mountains towering again in your mind. Aren't they the hardest ones? ঘড়িতে বাজে এখন প্রায় 3:45 মতো। আমরা এখন চলে এসেছি লেটে নামে একটা জায়গা। বৃষ্টি হয়েছে মনে হয়, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও শুরু হয়েছে, কিন্তু আশেপাশের দৃশ্য তো দেখতেই পাচ্ছেন, চমৎকার। Okay, guys, this is the center point of the two tectonic plates. Here you can see, from here the river goes through the stone and rocks, big rocks, and from here the river come as a gravel slope, a plain area. You can see that. You can see that space, huge enough space over here. So this is
like this is the center point between two tectonic plates. This side Indian, this side Eurasian, mean Chinese. বৃষ্টি হওয়ার পরে পানিটা একদম আরো স্বচ্ছ হয়ে গেছে এবং এখানকার যে ল্যান্ডস্কেপটা মানে এতক্ষণ যা দেখে আসছি তার থেকে একটু চেঞ্জ মনে হচ্ছে, যে মনে হয় যে না একটু ডিফারেন্ট, অন্যরকম একটা ফিলিংস আসছে এই পাশটাতে। Look how far we've come simply by taking it one step at a time. Oh, I want you to know you're not in this on your own. Oh, darling, I would never let you go. মুস্তাংয়েরই একটা, মুস্তাং জেলারই একটা অংশ, যেটা আমার নর্থ টিপিক্যাল নেপাল এবং ওই পাশে যে তিব্বত, এই দুইটা জাংশনের মতো একটা এরিয়া এখানে। তো সব বৃষ্টিটা হলো গুড়ি গুড়ি বৃষ্টিটা শেষ হওয়ার পর এইরকম একটা নীল আকাশ, সাদা মেঘ, উঁচু উঁচু পাহাড়, হিমালয়, চারপাশ এক সাইডে বিশাল উঁচু পাহাড়, আরেক পাশ খোলা দিগন্ত, এবং মাঝে মাঝে এখানে এমন বাতাস হয় যে 4 হুইলার গাড়িও কেউ মোটামুটি খুব সাবধানে চলতে হয়। ছোট ছোট পাথরও দেখা যাচ্ছে যে বাতাসে উঠতে থাকে আর কি, প্রচুর বাতাস হয়। তবে আজকে সেরকম বাতাস এখানে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু এখানে যে সেরকম ভারী একটা বাতাস হয় সেটা আমাদের সাথে যে ভাই আছে উনি আমাদেরকে জানান। দূরে পাহাড়ের উপরে বুদ্ধিস্ট মনস্টারি দেখা যাচ্ছে, এগুলোকে তিব্বতিয়ান ভাষায় গম্পা বলে। এই যে দেখা যাচ্ছে গুহা, আগেরকার প্রায় শত শত বছর আগের মানুষ এই গুহাতেই থাকতো। এখনো দেখা যাচ্ছে গুহায় কিছু ওই যে গরুর খড় ওইখানে রাখা আছে। আশা করি সামনে আরো গুহা পাবো, আপনাদেরকে দেখাতে পারবো। Many fancy things to my name. Aren't they fleeting anyway? I'm more fortunate than I have been told. Now that I've found your heart of gold. এটাকে বলা হয় টুকুচে। 4টার মতো বাজে। এই ভিলেজটা খুব এনশিয়েন্ট ভিলেজ, টুকুচে। এই টুকুচে ভিলেজটার নাম আমি পড়েছিলাম, অন্নপূর্ণা নামে একটা বই আছে, মরিস হেরজং ওনার লেখা। তো ওই বইয়ে আমি এই টুকুচে এই ভিলেজটা পেয়েছিলাম আর কি। আপনারা যারা জানেন না তারা তাদেরকে বলছি যে পৃথিবীতে 14টা পাহাড় আছে যারা 8000 মিটারের উপরে, এদেরকে বলা হয় 8000। তো সেগুলোর মধ্যে অন্নপূর্ণা উচ্চতার দিক দিয়ে 10 নাম্বার আছে। তো এই যতগুলো 8000 মিটার উপরের পাহাড় আছে এখানে অক্সিজেন লেভেল খুবই কম, এবং এগুলো অ্যাসেন্ড করার জন্য আসলে সাপ্লিমেন্টারি অক্সিজেন প্রয়োজন হয়। তো এই জন্য এগুলাকে ডেডলি মাউন্টেন হিসেবে বলা হয় বা ডেড জোন হিসেবে বলা হয়। এই 8000 যত 14টা পর্বতের মধ্যে প্রথম যে পর্বতটা মানুষ জয় করে, যতদূর মনে পড়ে 1952 সাল সম্ভবত। সো সেই পর্বতটা হচ্ছে অন্নপূর্ণা। প্রথম পর্বত 8000 যেটা জয় করে মানুষ, সেটা হচ্ছে অন্নপূর্ণা। এভারেস্টেরও প্রায় 2 বছর আগের এটা। তো সেই যে রাইটার হচ্ছে সে নিজেই প্রথম অন্নপূর্ণায় ক্লাইম করেন, মরিস হেরজং। তারা এখানে এসেছিলেন, তারা আসলে ধলাগিরিটাকে ক্লাইম করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সামহাও ধলাগিরি না করে ওয়েদার কন্ডিশন সবকিছু শেষমেশ তারা ডিসিশন চেঞ্জ হয়ে অন্নপূর্ণা তারা ক্লাইম করেন। তারা এখানে এসেছিলেন, পোর্টার এবং এখানকার জনজীবন, পোর্টার কিভাবে তারা ক্লাইম করেছিলেন সেই জিনিসপত্রগুলো বইয়ে লেখা আছে, আপনারা চাইলে কালেক্ট করে পড়তে পারেন, ভালো লাগবে আর কি। বইটা আমাকে গিফট করেছিলেন বাবর আলী ভাই, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যেটা আসছি একদম দেখেন ল্যান্ডস্কেপটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। অলমোস্ট লুকস লাইক ভেরি মাচ তিব্বত একটা ভাই, দুই পাশেই
দেখেন ইয়েলো ইয়েলো, পুরো ইয়েলো, রকি স্টোন, রুক্ষ, নো ট্রি, হলুদ হলুদ একটা ভাব। সো এইটাই হচ্ছে তিব্বতের একদম সিগনেচার ল্যান্ডস্কেপ। সো তিব্বত একটা বিশাল বড় অংশ, ম্যাক্সিমাম পোর্শনটা চায়না পড়েছে, কিছু পার্ট ইন্ডিয়ায় পড়েছে, ওটাকে লাদাখ বলা হয়। আর যেই পার্টটা নেপালে পড়েছে সেই পার্টটাকে আমরা মুস্তাং নামে পরিচিত। মুস্তাং এর মধ্যে দোলপা। দোলপা, মুস্তাং, মানাং। মুস্তাং এর ক্ষেত্রে আবার দুইটা এরিয়া আছে, লোয়ার মুস্তাং, আপার মুস্তাং। আমরা যাচ্ছি হচ্ছে লোয়ার মুস্তাং। আপার মুস্তাংটা একদম চায়না বর্ডারের সাথে, সেটার জন্য আবার $500 জনপ্রতি দিতে হয় পারমিটের জন্য, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। সো যদি কখনো সময় সুযোগ হয়, আল্লাহ যদি সামর্থ্যে রাখে, কপালে রেখে থাকে, যাওয়া হবে ইনশাল্লাহ। বাট টিল নাও লোয়ার মুস্তাং almost you will give you a very good vibes of Tibetan culture, region, landscape, beautiful, magnificent. হচ্ছে একদম আপেলের বাগান, দূরে যতদূর দেখা যাচ্ছে সব হচ্ছে অ্যাপল গার্ডেন, অ্যাপল ট্রি। দিছেন? हाँ সো মারফা village। আমাদের মারফা ভিলেজ विलेज उधर है। একদম অথেন্টিক যেটাকে বলে। এখন তো বিল্ডিং টিল্ডিং হচ্ছে, কিন্তু পিছনে ওই যে দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে একদম মানে ট্র্যাডিশনাল অথেন্টিক ভিলেজ। তো এইখানে আমরা আগামীকালকে আমাদের প্ল্যান আছে। वो আজকে আমাদের ऊपर वाला वो देखिए, টার্গেট হচ্ছে वो জনসন। गुफा है। হ্যাঁ দেখেন এখানে অনেক গুহাও দেখা যাচ্ছে। এখানে দেখেন এই গুহাতেও কিন্তু আগে মানুষ থাকতো। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত রুক্ষ পাহাড়, কোথাও রাস্তা বন্ধুর, কোথাও আবার শ্বাসরুদ্ধকর সুন্দর। প্রতিটি বাঁকে প্রকৃতি তার ভিন্ন রূপ মেলে ধরে, মনে হবে যেন কোনো শিল্পীর আঁকা ছবি দেখছেন। পোখারা থেকে দীর্ঘ যাত্রার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। রুক্ষ প্রকৃতির মাঝে এক টুকরো সবুজ শহরের নাম জমসম। মুস্তাংয়ের প্রথম রাত আমরা জমসমে থাকব। আমাদের হোটেলের নাম হোটেল হিমালয়া ইন। সো এখানকার রুমের কন্ডিশন হচ্ছে অলমোস্ট বেসিক, জেলহীন। সো এই পাশে দেখা যাচ্ছে এই যে জমসম এয়ারপোর্ট। ওই পাশে হচ্ছে এখানেও এয়ারপোর্ট দেখা যায় এবং হিমালয় পর্বত। এটা হচ্ছে নীলগিরি, এটা হচ্ছে নীলগিরি, এই পাশেরটা বাম পাশে। আর এগুলো হচ্ছে আদার হিমালয়ের, নাম জানা নেই। এয়ারপোর্ট তো দেখা যাচ্ছে। বাথরুমের কন্ডিশন হচ্ছে কমোড, বেসিন, হট ওয়াটারের ব্যবস্থা আছে, হট শাওয়ারের ব্যবস্থা আছে। সো রুমটা ছোট, বেসিক আর কি, এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে বলা যায় আর কি। বিকালে বের হয়েছি জমসমে একটু হাঁটাহাঁটি করতে। সূর্য পশ্চিমে প্রায় ঢলে পড়েছে, ওই যে দেখতে পাচ্ছেন সূর্য কিরণ। প্রচুর বাতাস, ঠান্ডা ঠান্ডা, মানে এই স্নো না, সম্ভবত 8-9 আপাতত এরকম হবে। আশা করতেছি রাতে হয়তো বা সর্বনিম্ন 2-3 যেতে পারে, মাইনাস মনে হয় না হবে। খুবই বাতাস, দেখতেই পাচ্ছেন প্রচন্ড বাতাস, প্রচুর বাতাস। একদম আপনারা কাঁধি মাফলার যা পারে নিয়ে নিবেন। নাকি এই সিনটা দেখাই, আপনি মুস্তাং আসবেন, এরকম সিন যদি আপনি দেখে থাকেন, আপনার সমস্ত ট্রাভেল যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এখানকার এই যে প্রেয়ার ফ্ল্যাগ বলে এগুলোকে, এখানকার মানুষ বুদ্ধিস্টরা বিশ্বাস করে যে এই ফ্ল্যাগে বিভিন্ন মন্ত্র পড়া আছে। সো বাতাস যখন আসে, এগুলো যখন দোলে, তখন বলা হয় যে বাতাসটাকে মোর পিউরিফাই করে এবং শুদ্ধ বাতাসটাকে আশেপাশে ছড়িয়ে দেয়, অসুস্থকে দমন করে। আরেকটা মজার জিনিস হচ্ছে এখানকার যে ছাদগুলো দেখতে পাচ্ছেন, অনেক কাঠের লেয়ার 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 দিয়ে তৈরি করা হয়, কিন্তু
এটাই কিন্তু এখানকার ট্র্যাডিশনাল তিব্বতিয়ান বাসার রুফটপ গুলো, আর্কিটেকচার গুলো এভাবেই আসলে করা হয়। পাশে যেটা আরেকটা প্রচুর বাতাসের জন্য যেটা করা হয়, প্রথমে একটা কাঠ দেওয়া হয় ভিতরে ইনসুলেশনের জন্য, নিচে একটা পাথর দেওয়া হয়, উপরটা আবার ছাদ। এখানকার কুকুরগুলো বেশ মোটা তাজা। এখানে আরেকটা ভিউ পেলাম, একই পাহাড়, মোর স্পেকটাকুলার। মেঘগুলো সরে গেলেই আসলে বেশি সুন্দর। আগামী পর্বে আমরা আপনাদের মুক্তিনাথ মন্দির এবং ঐতিহ্যপূর্ণ তিব্বতীয় গ্রাম মারফার সাথে পরিচয় করিয়ে দেব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।